1939 সালের অক্টোবর মাস আলবার্ট আইনস্টাইন তৎকালীন ইউএস প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে একটি চিঠি লেখেন। সেই সতর্কতামূলক চিঠিতে তিনি জানিয়েছিলেন যে জার্মানরা একটি সুপার ওয়েপন তৈরি করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে এমনকি আইনস্টাইনেরও ধারণা ছিল না যে এই অস্ত্রটি কতটা ধ্বংসাত্মক হতে পারে। যদিও চিঠিতে তিনি বর্ণনা করেছেন যে বিগত 6 বছর ধরে তিনি একটি সম্ভাব্য পরমাণু বোমাকে ধ্বংস করার জন্য কোড তৈরি করে চলেছেন, তবুও কয়েক সেকেন্ডের মধ্যে একটি সমগ্র শহরকে ধূলিসাৎ করে ফেলতে সক্ষম একটি অস্ত্র অতি শীঘ্রই ইনভেনশন হতে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই সেই সময়ের দুই বিজ্ঞানী ওয়ারেন হাইজেনবার্গ ও রবার্ট ওপেনহাইমারের মধ্যে চলছিল এক অদৃশ্য লড়াই। সে সময় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের সাথে পাল্লা দিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে অ্যাটম বম বা পারমাণবিক বোমা তৈরির কৌশল। আমেরিকানরা তখনও খুব শঙ্কিত ছিল এই ভেবে যে জার্মানরা হয়তো যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলতে পারে, কারণ হাইজেনবার্গের নেতৃত্বে জার্মানরা অনেক আগেই সে কাজ শুরু করে দিয়েছিল। পরবর্তীতে আমেরিকানরাই প্রথম পারমাণবিক বোমা তৈরি করে পৃথিবীর যুদ্ধের ইতিহাসকেই বদলে দেয়, আর তার কাণ্ডারি ছিল জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দন আর আপনারা দেখছেন ফ্যাক্টোফোন চ্যানেল। চলুন লেটস গো। ওপেনহাইমার জন্মগ্রহণ করেছিলেন 1904 সালের 22 এপ্রিল। তার পরিবার ছিল ইহুদি ধর্মাবলম্বী একটি আমেরিকান এথিক্যাল কালচারাল সোসাইটির অংশ, যা সেই সময়ে ডক্টর ফেলিক্স অ্যাডলারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রগতিশীল সমাজ সামাজিক ন্যায় বিচার, নাগরিক দায়িত্ব এবং ধর্মনিরপেক্ষ মানবতাবাদের উপর জোর দিয়েছিল। ডক্টর অ্যাডলার এথিক্যাল কালচারাল স্কুলও প্রতিষ্ঠা করেন, যেখানে ছোট্ট ওপেনহাইমার 1911 সালের সেপ্টেম্বরে ভর্তি হন। তার একাডেমিক দক্ষতা প্রথম দিকে খুবই স্পষ্ট ছিল এবং 10 বছর বয়সে ওপেনহাইমার খনিজবিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় অধ্যয়নরত ছিলেন। নিউ ইয়র্ক মিনারোলজিক্যাল ক্লাবের সাথে আদান প্রদান করা তার চিঠিপত্র এতটাই উন্নত ছিল যে সোসাইটি তাকে একটি বক্তৃতা দেওয়ার জন্য একবার আমন্ত্রণও জানিয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে রবার্ট ছিল একটি 12 বছরের বালক। ওদিকে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় পদার্থবিদরা তখন কোয়ান্টাম মেকানিক্সের যুগান্তকারী তত্ত্ব তৈরি করছিলেন। জার্মানির একজন তরুণ বিজ্ঞানী ওয়ারেন হাইজেনবার্গ পদার্থবিজ্ঞানের নতুন শাখা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ শুরু করেন। কোয়ান্টাম পদার্থবিদ্যা হচ্ছে বস্তুর সবচেয়ে ক্ষুদ্র একক পরমাণুর পদার্থবিদ্যা। 1925 সালে হাইজেনবার্গ একটি পরমাণুর ভিতরের ক্ষুদ্র পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আচরণ সম্পর্কে গবেষণামূলক একটি প্রবন্ধ প্রকাশ করেন। অতিপারমাণবিক অবস্থা সম্পর্কে বর্ণনা করা সেই তত্ত্ব হাইজেনবার্গের অনিশ্চয়তাবাদ বা হাইজেনবার্গস থিওরি অফ আনসার্টেনিটি নামে পরিচিত। অপরদিকে ওপেনহাইমার 1921 সালে তাঁর উচ্চ বিদ্যালয়ের ক্লাসের ভ্যালেডিক্টোরিয়ান হিসাবে স্নাতক হন, কিন্তু এক মারাত্মক রোগে অসুস্থ হয়ে পড়েন এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পোস্টপোন করতে বাধ্য হন। কয়েক মাস শয্যাশায়ী থাকার পর তার বাবা মা তাকে 1922 সালের গ্রীষ্মকাল নিউ মেক্সিকোতে কাটানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, যা স্বাস্থ্য সন্ধানীদের জন্য ছিল একটি মনোরম পরিবেশ। রবার্ট সান্তা ফে থেকে 25 মাইল উত্তর পূর্বে হাই স্কুলের শিক্ষক হার্ভার্ড স্মিথের সহচর হিসাবে একটি বন্ধুর খামারে ছিলেন। সেখানে থেকে সেই জনমানবহীন প্রান্তরে 5-6 দিন ঘোড়ার পিঠে ভ্রমণ করতেন। সেই অভিজ্ঞতা ওপেনহাইমারের স্বাস্থ্য পুনরুদ্ধার করেছিল এবং নিউ মেক্সিকোর সেই উচ্চ মরু অঞ্চলের প্রতি গভীর ভালোবাসা জাগিয়েছিল। পরে 1922 সালের সেপ্টেম্বরে হার্ভার্ডে নথিভুক্ত হন। তিনি 3 বছরের মধ্যে স্নাতক হন এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেন। যদিও তিনি রসায়নে মেজর করেছিলেন, কিন্তু অবশেষে বুঝতে পেরেছিলেন যে তার আসল প্যাশন ছিল ফিজিক্সে। 1925 সালে ওপেনহাইমার ইংল্যান্ডের কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে পদার্থবিজ্ঞানে তার স্নাতকোত্তর কাজ শুরু করেন। জে জে টমসন
যিনি ইলেকট্রন আইডেন্টিফাই করার জন্য 1906 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি একজন ছাত্র হিসাবে ওপেনহাইমারকে নিতে সম্মত হন। ক্যাভেন্ডিশে ওপেনহাইমার বুঝতে পেরেছিলেন যে ফিজিক্সে তাঁর প্রতিভা সবই থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল নয়। পরে তিনি জার্মানিতে গটিনজেন বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যার ইনস্টিটিউটের পরিচালক ম্যাক্স বোর্নের একটি আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। ওপেনহাইমার 1927 সালে ডক্টরেট উপাধি লাভ করেন এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলে এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রফেসরশিপ গ্রহণ করেন। বার্কলেতে তিনি আর্নেস্ট লরেন্সের সাথে ভালো বন্ধু হয়ে ওঠেন, যিনি বিশ্বের শীর্ষস্থানীয় পরীক্ষামূলক পদার্থবিদদের মধ্যে একজন এবং সাইক্লোট্রনের উদ্ভাবক ছিলেন। সেই সময় ওপেনহাইমার পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবৎ গীতার প্রতি আকৃষ্ট হন এবং অধ্যয়ন করা শুরু করেন। এমনকি গীতার যথাযথ অর্থ অনুধাবন করার জন্য তিনি ট্রান্সলেশন ব্যবহার না করে সরাসরি সংস্কৃত ভাষা পর্যন্ত আয়ত্ত করে ফেলেন এবং পরবর্তীকালে তিনি সংস্কৃতে একজন স্কলার হয়েছিলেন। এদিকে ইউরোপে দ্য থিওরি অফ আনসার্টেনিটি প্রকাশ হওয়ার পর 1932 সালে মাত্র 31 বছর বয়সে কোয়ান্টাম মেকানিক্সে বিশেষ অবদানের জন্য হাইজেনবার্গ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক সেই সময়ে জার্মানির রাষ্ট্রীয় ব্যবস্থায় আবির্ভূত হচ্ছিল এক নতুন শক্তি, দ্য ন্যাশনালিস্ট সোশ্যাল পার্টি বা নাৎসি পার্টি। অন্যদিকে হাইজেনবার্গের গবেষণা জার্মানি থেকে 5000 মাইল দূরে আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ রবার্ট ওপেনহাইমারকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। 1939 সালে জার্মান বিজ্ঞানীদের একটি দল ইউরেনিয়ামের একটি পরমাণুকে বিভক্ত করে কোয়ান্টাম পদার্থবিদ্যার তত্ত্বকে বাস্তবে রূপ দিতে সমর্থ হয়। নতুন ধরনের এই পারমাণবিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার চেয়ে 5 কোটি গুণ বেশি শক্তি উৎপাদন করা সম্ভব হয়, কারণ আমরা জানি ইউরেনিয়াম হলো একটি ভারী মৌল। ইউরেনিয়ামের নিউক্লিয়াসে যে বিপুল পরিমাণ এনার্জি রয়েছে তাকে একবার ভাঙতে পারলে সেই এনার্জি মাল্টিপ্লাইড হতে থাকবে এবং তা এক বিশালাকার বিস্ফোরিত রূপে পরিণত হবে। ইউরেনিয়ামের নিউক্লিয়াসে যদি একটা নিউট্রন দিয়ে আঘাত করা যায় তাহলে একটা নিউক্লিয়াস ভেঙে 2টি নিউক্লিয়াস ফর্ম করবে। সেই সাথে আগের নিউক্লিয়াসের তুলনায় অনেক বেশি এনার্জি প্রডিউস হবে এবং আরও নতুন 3টি নিউট্রন উৎপন্ন হবে। প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটি হলো U-238, আসলে ইউরেনিয়ামের একটা আইসোটোপ। কিন্তু অ্যাটম বোম বানাতে গেলে U-238কে ভেঙে U-235 আইসোটোপ তৈরি করতে হবে, যা U-238-এর থেকে অনেক বেশি চেন রিয়াকশানে সক্ষম। 1938 সালে জার্মানির 2জন পদার্থবিদ অটো হান এবং লিজ মিথনার নিউক্লিয়াসকে ভাঙতে সক্ষম হয়েছিলেন। এটাকে নিউক্লিয়ার ফিশন বলা হয়। কিন্তু নিউক্লিয়ার ফিশনে তারা দেখেছিলেন একটি নিউক্লিয়াস ভেঙে নতুন 2টি নিউক্লিয়াস তৈরি হলেও আগের নিউক্লিয়াসের মাস নতুন 2টি নিউক্লিয়াসের মাসের থেকেও 0.1% বেশি। নতুন 3টি নিউট্রনের মাস যোগ করলেও তার থেকে বেশি। তাহলে ওই মাস গেল কোথায়? পরে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে বললেন ওই মাস এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে গেছে। কতটা এনার্জি? না, যতটা পরিমাণ মাস অর্থাৎ এম ছিল তাকে লাইট স্পিড বা সি দিয়ে গুণ করলে তার সমান এনার্জি উৎপন্ন হয়েছে, অর্থাৎ ই। ততদিন পর্যন্ত পারমাণবিক বোমা একটি তাত্ত্বিক বিষয় থাকলেও এই পরীক্ষার পরে হাইজেনবার্গ ও ওপেনহাইমার দুজনেই বুঝতে পারেন যে পারমাণবিক বোমা খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে চলেছে। 1939 সালের ডিসেম্বর মাসে হাইজেনবার্গ রেডিও অ্যাক্টিভ মৌল ইউরেনিয়াম থেকে প্রাপ্ত অচিন্তনীয় শক্তিকে কাজে লাগিয়ে অ্যাটম বোমা তৈরির প্রস্তাব দেন নাৎসি বাহিনীকে। সে সময় ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে থাকলে হিটলার পোল্যান্ড দখল করে নেয়। তখন ফ্রান্স আর ইংল্যান্ডও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নাৎসিরা তখন অতি দ্রুত ইউরোপের অন্যান্য অংশ দখল করে নিতে চাইছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে চলতে থাকে ভয়ঙ্কর অ্যাটম বোমা তৈরির কাজ। নাৎসিরা তাদের যুদ্ধের জন্য অ্যাটম বোমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বলে মনে করে। ফলে সায়েন্টিফিক মিশন রূপ ধারণ করে মিলিটারি মিশনে।
হাইজেনবার্গও নাৎসিদের প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে জার্মানির লিপজিংয়ে অবস্থিত তার গোপন পরীক্ষাগারে নিরলস কাজ করে যান। অন্যদিকে আমেরিকাতে পারমাণবিক গবেষণার কাজ বলতে গেলে তখনও শুরুই হয়নি। ঠিক এমন সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি লিখে জানান আর জার্মানরা এক সুপার ওয়েপন তৈরি করছে যা নিমেষেই একটি শহরকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আইনস্টাইনের সেই ইতিহাস বদলে দেওয়া চিঠি রুজভেল্ট অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করেন। সাথে সাথেই শুরু হয়ে যায় আমেরিকানদের পাল্টা গবেষণা। কিন্তু যে কোনো পারমাণবিক বোমার জন্য ইউরেনিয়াম অপরিহার্য এবং পৃথিবীতে এত বেশি ইউরেনিয়াম নেই। এটি পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই ইউরেনিয়াম সংগ্রহ করার জন্য শুরু হয়ে যায় এক নতুন ধরনের লড়াই। আমেরিকানরা অবিলম্বে বুঝতে পেরেছিল যে একটি পারমাণবিক বোমা তৈরি করা বাস্তবিকই সম্ভব হবে যদি ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো রেডিও অ্যাক্টিভ আকরিক সংগ্রহের স্থান তাদের দখলে চলে আসে। অ্যাক্সিস পাওয়ার থাকার দৌলতে জার্মানি তৎকালীন চেকোস্লোভাকিয়ায় পাওয়া ইউরেনিয়ামের বিশাল আমানতের উপর খুব সহজেই দখলদারিত্ব নিয়েছিল। তাদের নখদর্পণে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের একটি বড় তালিকাও ছিল। তাই যখন মার্কিন যুক্তরাষ্ট্র কেবল পারমাণবিক গবেষণা বিবেচনা করতে শুরু করেছিল, জার্মানরা ইতিমধ্যেই ইউরান ভেরিন প্রতিষ্ঠা করেছিল। প্রকারান্তরে যা ছিল ইউরেনিয়াম সমৃদ্ধ দেশগুলোকে হিটলারের প্রতি বশ্যতা স্বীকার করানোর এক অভিনব ডিপ্লোম্যাসি এবং বিপুল অর্থ সরবরাহ অব্যাহত রাখার জন্য ইউরোপের সবচেয়ে অভিজাত ও বিত্তশালী ব্যক্তিদের একটি সংকলন। আর এই পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে ছিলেন ওয়ার্নার হাইজেনবার্গ। ব্রিটেনেও অনুরূপ আলোচনা অনুষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। অনেক আগেই 1940 সালের প্রথম দিকে মড কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের কাজ ছিল একটি পারমাণবিক বোমা আসলে বানানো সম্ভব কিনা তা নির্ধারণ করা। জার্মানির ইউরান ভেরিনের মতো গ্রেট ব্রিটেন টিউবঅ্যালয় নামে একটি সরকারি পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম তৈরি করেছিল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কি হবে? তারা তাদের নিজস্ব কিছু গবেষণা করছিল বটে, কিন্তু তারা ব্রিটিশ বা জার্মানদের মতো অতটা উন্নত তখনও ছিল না। এদিকে মড রিপোর্ট আমেরিকানদের হাতে আসা মাত্রই মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা বুঝতে পেরেছিল। 1943 সালে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের সাথে একটি গোপন চুক্তি স্বাক্ষর করেছিল যা কুইবেক চুক্তি নামে পরিচিত, যাতে বলা হয়েছিল যে বোমা তৈরিতে একসাথে কাজ করার জন্য দুটি দেশকে তাদের সম্মিলিত সম্পদ একত্রিত করতে হবে এবং কিছু শর্তও আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন পারস্পরিক চুক্তি ছাড়া তারা কখনোই অস্ত্র প্রয়োগ করতে পারবে না এবং তারা কখনোই চুক্তি ছাড়া অন্য কোনো পক্ষের কাছে এটির তথ্যও প্রদান করবে না। আদতে এটা ছিল ইউরেনিয়াম সংগ্রহের জন্য মার্কিনীদের একটা প্রখর কূটনীতি। 1944 সালের ডিসেম্বরে হাইজেনবার্গ জুরিক বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম মেকানিক্সের উপর একটি বক্তৃতা দেওয়ার জন্য সুইজারল্যান্ডে যান। সেখানে শ্রোতাদের মধ্যে একজন আমেরিকান সিক্রেট এজেন্ট ছিলেন, যিনি হাইজেনবার্গকে অবিলম্বে গুলি করার নির্দেশ পেয়েছিলেন যদি তার বক্তৃতা ইঙ্গিত দেয় যে জার্মানরা তাদের নিজস্ব একটি বোমা সম্পূর্ণ করার কাছাকাছি রয়েছে। আর এ থেকেই বোঝা যায় যে অ্যালায়েড ফোর্স ঠিক কতটা বিভ্রান্ত ছিল যতক্ষণ না তারা নিজেরা এই অ্যাটম বোম আবিষ্কারের প্রতিযোগিতার রেসে জিততে পারছিল। 1941 সালের অক্টোবর মাসে শুরু হয় আমেরিকার সর্বকালের সবচেয়ে গোপন প্রকল্প প্রজেক্ট ম্যানহাটন। আর তৎকালীন সময়ে আমেরিকাতে নিউক্লিয়ার ফিশন সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা ছিল ওপেনহাইমারের। তাই ওপেনহাইমারকে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সেই গোপন প্রকল্পের পরিচালক বানানো হয়। ওপেনহাইমার যদিও একজন আমেরিকান জিউস ছিলেন, কিন্তু তিনি এবং তার পুরো পরিবার ছিল কট্টর কমিউনিস্ট ভাবধারার। তাই দক্ষিণপন্থী আমেরিকানদের তার উপর সন্দেহ কিছুটা ছিলই। পরে সেই প্রজেক্টের সামরিক দায়িত্বপ্রাপ্ত লেসলি গ্রুপসের আশ্বস্ততায় ওপেনহাইমারকে প্রজেক্টের ডিরেক্টর হিসাবে রাখা হয়। আবার সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই হিটলারের ইহুদি বিদ্বেষী আগ্রাসনের কবলে পড়ে নামকরা সব জার্মান পদার্থবিদ, রসায়নবিদ ও অন্যান্য অনেক বিজ্ঞানী ইউরোপ ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেন।
কারণ তাদের মধ্যে প্রায় বেশিরভাগই ছিলেন ইহুদি বংশোদ্ভূত। যেমন জন ভন নিউম্যান, যিনি ছিলেন আজকের মডার্ন কম্পিউটারের পায়োনিয়ার, লিও সিলার্ড, একজন বিখ্যাত পদার্থবিদ, হান্স বেথ, যিনি স্টার্সের মধ্যে অ্যাটমিক ফিশন ডিসকভার করেছিলেন, এডওয়ার্ড টেলর, যাকে ফাদার অফ হাইড্রোজেন বোম বলা হয়ে থাকে, এনরিকো ফার্মি, যিনি ছিলেন জার্মানির একজন কোয়ান্টাম ফিজিসিস্ট। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য প্রতিযোগিতায় বিভ্রান্ত হয়ে উঠেছিল, তবুও বিশ্বযুদ্ধে তখনও পর্যন্ত অংশগ্রহণ করেনি। পশ্চিম প্রশান্ত মহাসাগরে আধিপত্য কায়েম রাখার জন্য ওদিকে জাপান মরিয়া হয়ে উঠেছিল। 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে বসে। প্যাসিফিক ওশানের মাঝে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার ছিল আমেরিকার একটা গুরুত্বপূর্ণ সামরিক পোতাশ্রয়। পার্ল হারবার ম্যাসাকারের পরপরই তৎকালীন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ওয়ার্ল্ড ওয়ারে অ্যালায়েড ফোর্সের পক্ষে থেকে যুদ্ধে নেমে পড়ার জন্য ঘোষণা করেন। আমেরিকার ম্যানহাটন প্রজেক্টকে আন্ডার কভার রাখার জন্য একটা সিক্রেট লোকেশন চুজ করা হয়েছিল, ওক রিজ, টেনেসি স্টেটে। এই শহরটাকে দ্য সিক্রেট সিটিও বলা হয়ে থাকে, কারণ সেই পুরো শহরটাই গড়ে তোলা হয়েছিল শুধুমাত্র এই প্রজেক্টের জন্য। হাজার হাজার সায়েন্টিস্টস, রিসার্চার্স এবং ওয়ার্কার্সদের সেখানে নিয়ে যাওয়া হয়, আর সকলের কাজ শুধু একটাই, ইউরেনিয়াম U-238 থেকে ইউরেনিয়াম U-235 আইসোটোপ তৈরি করা। কারণ ইউরেনিয়াম U-238 খুব বেশি ফিশনেবল নয় চেন রিয়াকশানের জন্য। এখানে U-235 আইসোটোপের নিউক্লিয়ার ফিশন অনেক বেশি মাত্রায় চেন রিয়াকশান করতে পারে, যা বোম বানানোর জন্য প্রয়োজন। ওপেনহাইমারের প্ল্যান ছিল 4 প্রকারের আলাদা আলাদা প্রসেস অ্যাপ্লাই করা U-238 থেকে U-235 তৈরি করার: গ্যাসেস ডিফিউশন, সেন্ট্রিফিউজ, ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন এবং লিকুইড থার্মাল ডিফিউশন। এই 4 রকমের টেকনোলজি প্রয়োগ করার পর দুটো পদ্ধতিতে বেশ খানিক ধাপ এগিয়ে যেতে পেরেছিল, ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন আর গ্যাসেস ডিফিউশন। ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশনের ক্ষেত্রে বিশাল আকার একটা ম্যাগনেট ব্যবহার করা হয় U-238 থেকে U-235কে সেপারেট করার জন্য। গ্যাসেস ডিফিউশনের ক্ষেত্রে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসকে একটা পোরাস মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করানো হয়, যাতে করে অপেক্ষাকৃত হালকা U-235 মলিকুলসগুলো পাস করে যায় আর ভারী U-238 মলিকুলস ফিল্টার আউট হয়ে বেরিয়ে যায়। অন্যদিকে জার্মানিতে হাইজেনবার্গও একই কাজে ওপেনহাইমারের থেকে 1 বছর এগিয়েছিলেন। 1943 সালের 20 জুলাই আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লস আলামোস শহরকে ওপেনহাইমার সিলেক্ট করেন তার কাজ শুরু করার জন্য, যেখানে বহু বছর আগে তিনি ছুটি কাটাতে এসেছিলেন পাহাড়ে ঘেরা একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে। অন্যদিকে পারমাণবিক বোমা আবিষ্কারের দ্বার প্রান্তে গিয়ে এক ভয়াবহ বিস্ফোরণে হাইজেনবার্গ ও তার সহকর্মীরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে মৃত্যুর হাত থেকে ফিরে আসেন। তাদের সমস্ত কাজ ও রিসার্চ পেপার সহ লিপজিংয়ের সেই ল্যাবরেটরি একদম পুড়ে ছাই হয়ে যায়। এই খবর পেয়ে আমেরিকানরা ধরেই নেয় যে জার্মানরা নিশ্চয়ই অ্যাটম বোমা তৈরির দ্বার প্রান্তে। হাইজেনবার্গের ল্যাবরেটরির বিস্ফোরণের ঘটনাকে জার্মানির সাফল্য ভেবে ভুল করা খবরটাই আমেরিকানদের সর্বদা তাগিদ দিচ্ছিল। অন্যদিকে ল্যাবরেটরি ও গবেষণাপত্র সম্পূর্ণ ধ্বংস হবার পর হাইজেনবার্গ প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। নাৎসিরা তাকে জানিয়ে দেয় এতদিনের এই প্রকল্প সময় আর অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। সুতরাং অ্যাটম বোম তৈরির রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় জার্মানির হার শুরু হয়েছিল তখন থেকেই। 1945 সালের শুরুর দিকে জার্মানির দুর্দশা চরমে পৌঁছায়। অ্যালায়েড ফোর্স বার্লিনে বৃষ্টির মতো বোমা বর্ষণ করতে থাকে এবং সোভিয়েত ইউনিয়ন জার্মানির সীমানায় চলে আসায় নাৎসি বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। 1945 সালের মে মাসের 3 তারিখে হাইজেনবার্গ সহ জার্মানির শীর্ষ বিজ্ঞানীরা মিত্রবাহিনীর হাতে আটক হয়। তৎকালীন পৃথিবীর অন্যতম সেরা পদার্থবিদ হওয়ার কারণে হাইজেনবার্গকে কড়া নজরদারির মধ্যে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে সব রকম সরকারি পৃষ্ঠপোষকতায় ওপেনহাইমার সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যান। 1945 সালের জুলাই মাসের মধ্যেই তারা তৈরি করেন 3টি পারমাণবিক বোমা,
একটি ইউরেনিয়াম সমৃদ্ধ নিউক্লিয়ার ফিশন টাইপ, যার সাংকেতিক নাম লিটল বয়, এবং অপর দুটি প্লুটোনিয়াম বেসড ইমপ্লোশন অ্যাটম বোমা। একটির নাম গ্যাজেট, অপরটির নাম ফ্যাটম্যান। এবার 3 বছরের অক্লান্ত পরিশ্রম আর $2 বিলিয়ন ব্যয়ে তৈরি অ্যাটম বোমার ক্ষমতা পরীক্ষার পালা। 1945 সালের 16 জুলাই ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার সেই পরীক্ষা ট্রিনিটি টেস্ট নামে পরিচিত। ট্রিনিটি টেস্টের বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে এর বিস্ফোরণ স্থলের তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার চেয়েও 10,000 গুণ বেশি ছিল, এবং বিস্ফোরণের ফলে যে মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল তা প্রায় 12 কিলোমিটার ওপর পর্যন্ত উঠেছিল। এর তীব্রতা ছিল 20,000 টন টিএনটি বিস্ফোরণের সমতুল্য, আর এর মাধ্যমে ওপেনহাইমার তৈরি করে ফেলেন মানব ইতিহাসের সবচাইতে শক্তিশালী মারণাস্ত্র। যতটা এক্সপেক্ট করেছিলেন তার থেকে অনেক গুণ বেশি ভয়াবহ সেই বিস্ফোরণের রূপ দেখে ওপেনহাইমারের মুখ থেকে গীতার একটা শ্লোক বের হয়ে আসে, নাও আই অ্যাম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। And from the Hindu scripture, the Bhagavad Gita, Vishnu says, now I am become death, the destroyer of worlds. শ্রীমদ্ ভগবদ গীতার 11 নং অধ্যায়ের 32 নং শ্লোক, যেখানে অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে যখন পিছিয়ে আসছিলেন তখন শ্রীকৃষ্ণ তার প্রচণ্ড অতিকায় রূপে প্রকট হয়ে বলেন, কালোহস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমি প্রবৃত্ত রীতেহপি তাং ন ভবিষ্যন্তি সর্বই যেহবস্থিতা প্রত্যনিকেষু যোধা। হে অর্জুন, আমি লোকক্ষয়কারী মহাকাল, আমি সকলকে সংহার করিয়া থাকি। তুমি যুদ্ধ করিয়া উহাদের না মারিলেও উহারা মরিবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদি তুমি যুদ্ধ না করো তাহলে অন্য কারো মাধ্যমে আমি বিনাশ ঘটাবো। এক্ষেত্রেও ওপেনহাইমার ভেবেছিলেন যে তিনি যদি অ্যাটম বোম না তৈরি করতেন তাহলে অন্য কেউ বানিয়ে ফেলত। যাই হোক, এই ব্যাখ্যাটা অন্তত আমার মনে হয়েছে। ট্রিনিটি টেস্টের 3 সপ্তাহ পর আগস্টের 6 তারিখ একটি আমেরিকান প্লেন অবশিষ্ট দুটি পারমাণবিক বোমা নিয়ে উড়ে যায় জাপানের উদ্দেশ্যে। 6 তারিখ হিরোশিমা ও 9 তারিখ নাগাসাকিতে চালানো হয় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ। বলা হয় এর উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি টানা। আমেরিকার এই নৃশংস হত্যাকাণ্ডে 20,000 সৈন্য সহ 2,26,000 মানুষ মৃত্যুবরণ করে। অসহ্য পারমাণবিক বিকিরণে ভুগে পরবর্তী 4 মাসে মারা যায় আরও বহু মানুষ। এই খবর শোনা মাত্রই অ্যালবার্ট আইনস্টাইনের প্রথম রিয়াকশান ছিল, "Woe is me"। এটা একটা দুঃখের স্টেটমেন্ট ছিল। বলা হয় আইনস্টাইন পরে কথাও বলেছিলেন, ম্যানকাইন্ড ইনভেন্টেড দ্য অ্যাটমিক বোম, বাট নো মাউস উড এভার কনস্ট্রাক্ট এ মাউস ট্র্যাপ। হিরোশিমায় বোম ট্রিগার্ড করার পর ওপেনহাইমার সাফল্যের খুশিতে ছিলেন, কারণ পার্ল হারবারের ঘটনা প্রত্যেক আমেরিকানদের মনের মধ্যে ক্ষত তৈরি করেছিল। তিনি এমনটা ভাবতে শুরু করলেন যে যদি এটা নাৎসি জার্মানির উপরও ফেলা যেত। কিন্তু 9ই আগস্ট যেদিন নাগাসাকিতে বোম ফেলা হলো, তখন ওপেনহাইমার মানসিকভাবে প্রচণ্ড শক পেলেন। 17ই আগস্ট তিনি নিজে ওয়াশিংটনে গেলেন সেক্রেটারি অফ ওয়ারের সাথে দেখা করার জন্য। তিনি নিজের হাতে লেখা একটি চিঠি সেক্রেটারিকে দিলেন। তিনি সরাসরি নিউক্লিয়ার ওয়েপন্সকে ব্যান করার জন্য আর্জি জানালেন। ওপেনহাইমার অনুশোচনা করতে লাগলেন যে তিনি এমন এক হাতিয়ার তৈরি করে বসলেন যা নিমেষেই লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেবে। হিরোশিমায় ফেলা বোমকে তিনি প্রয়োজনীয় বলে মনে করেছিলেন বটে, কিন্তু তার মনের মধ্যে এক নতুন ভয় তৈরি হলো, আগামী ভবিষ্যতে কি হতে চলেছে। আর এই সময়েই 1945 সালের এপ্রিল মাসে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট পরলোকগমন করার ফলে নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন হ্যারি ট্রুম্যান। ওপেনহাইমারের নিউক্লিয়ার ওয়েপন্স ব্যান করতে চাওয়ার চিঠির সাপেক্ষে হ্যারি ট্রুম্যান ওপেনহাইমারকে ব্ল্যাকলিস্টেড করে দেন। ওপেনহাইমার ইউএস অ্যাটমিক এনার্জি কমিশনের সঙ্গে কাজ করতে থাকেন পরবর্তী নিউক্লিয়ার অ্যাটাক বন্ধ করার জন্য। তিনি তখন চেষ্টা চালাতে থাকেন নিউক্লিয়ার ওয়েপন্সের উপর যাতে কন্ট্রোল রাখা যায়।
এরপর 1949 সালে প্রেসিডেন্ট ট্রুম্যান যখন প্রস্তাব দিয়েছিলেন একটা শক্তিশালী হাইড্রোজেন বম তৈরি করার জন্য, তখন ওপেনহাইমার তার কঠোরভাবে প্রতিবাদ করেন, কিন্তু তার বিরোধিতা করার কোনো রকম লাভ হয়নি। কয়েক বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র এক জাইগ্যান্টিক হাইড্রোজেন বম তৈরি করে ফেলে, আর সেটা টেস্ট করে 1952 সালে। এডওয়ার্ড টেলর, যিনি সেই হাইড্রোজেন বমটি ডেভেলপ করেছিলেন, এবং তাকে ফাদার অফ হাইড্রোজেন বম বলা হয়ে থাকে। হাইড্রোজেন বমের তীব্র বিরোধিতা করার জন্য এবং লেফটিস্ট আইডিওলজিতে বিশ্বাসী হওয়ার জন্য ওপেনহাইমারের চাকরি কেড়ে নেওয়া হয়। পরবর্তী জীবনে যে কদিন বেঁচে ছিলেন একাডেমিক প্রফেশনে কাটিয়ে দেন, আর সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নিউক্লিয়ার ফিজিক্সের ওপর লেকচার দিতে থাকেন। তিনবার নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছিলেন, কিন্তু একটাও নোবেল পুরস্কার তাঁকে দেওয়া হয়নি। প্রথম জীবন থেকে চেন স্মোকার হওয়ার কারণে 1965 সালে থ্রোট ক্যান্সারের ফলে তার মৃত্যু হয়। খতিয়ে দেখতে গেলে হাইজেনবার্গ ও ওপেনহাইমার দুজনেই জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা অ্যাটমিক বোমের ফলে মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য দায়ী। আবার একই সাথে চরম অমানবিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করার কাণ্ডারি হিসাবেও তারা সফল। আজকের এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।